স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি নতুন ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক আহসান হাবিব। জনাব হাবিব, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে নতুন ব্যাংকগুলো তারা আসলে কী করে ভালো করতে পারে, আমরা আসলে সেটাই আলোচনা করতে চাচ্ছি। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যে বেশি মুনাফার আশায় নতুন ব্যাংকগুলো যাতে কোনো অনিয়মে না জড়িয়ে পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বলছে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে ম্যানেজমেন্ট বা গভর্নেন্সটা আসলে কীভাবে হওয়া উচিত? আর সবার মতোই ব্যাংকগুলোতে হয়তো পার্থক্য নাই, কিন্তু ব্যাংকে কি বাড়তি কোনো সতর্কতা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রথম থেকে একটা ব্যাপার ক্লিয়ার যে এত লিকুইডিটি সারপ্লাস হওয়ার পরেও ব্যাংকগুলোকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কখনোই বলছে না যে আপনারা তাড়াহুড়া করে যে কোনোভাবে এটাকে ডিসবার্স করে দেন। নো, এটাকে প্রফিটটাকে একটা লং টার্ম টার্গেট হিসেবে দেখা। শর্ট টার্মে আমাদেরকে অনেক সময় অনেক প্রফিটকে স্যাক্রিফাইস করতে হয়। আলটিমেট টার্গেট হলো একটা সাস্টেনেবল সিনারিও তৈরি করা, লং টার্ম প্রফিটের দিকে মুভ করা। তো নতুন ব্যাংকগুলোর ক্ষেত্রে কিন্তু এটা বেশি প্রযোজ্য, এবং সেক্ষেত্রে ব্যাংক ম্যানেজমেন্টের জন্য কিন্তু বোর্ডের একটা সাপোর্টের দরকার। যেমন গত বছর কিন্তু ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করেছে নতুন ব্যাংকগুলো, তাই না? কম দিয়েছে, প্রফিট হয়েছে কম দিয়েছে, কিন্তু আমি যতটুকু জেনেছি পেপার পত্রিকা বা ইয়াতে যে বোর্ডের অনেকেই এটাতে দে আর নট ভেরি হ্যাপি বিকজ ডিভিডেন্ড খুবই কম। তো বোর্ড যেটা তাদের প্রফিট এক্সপেকটেশনটাকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এবং আপনি এই যে ইউএস এর যে ক্রাইসিসটা হয়ে গেল, সেখানে যে কারণগুলো আইডেন্টিফাই করা হয়েছে সারা বিশ্বে, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে যেটা ইকোনমিক ক্রাইসিস হয়ে গেল, তার প্রধান কারণ হিসেবে কিন্তু এসছে হলো হিউজ এক্সপেকটেশন অফ প্রফিট অফ দ্য বোর্ড। তো তারা যে হিউজ এক্সপেকটেশন অফ প্রফিট, এটা যদি শর্ট টার্মে ওনারা টার্গেট করেন, তাহলে তো ম্যানেজমেন্টের জন্য দ্যাট ইজ এ হিউজ প্রেশার। আর ম্যানেজমেন্টকে যদি আপনি এই প্রেশারটা দেন, ম্যানেজমেন্ট কিন্তু ভুল করবে, তারা হঠাৎ করে রিস্ক নিয়ে ফেলবে, এবং রিস্ক নিলেই কিন্তু অনিয়ম হবে, ডিফল্ট হবে, এবং লং টার্মে কিন্তু এটার প্রবলেম তৈরি করবে। সুতরাং অবশ্যই এই পেশেন্সটা কিন্তু আপনার দেখাতে হবে হলো বোর্ডকে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের ওভারঅল কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ। যেখানে আমাদের কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিসগুলো আসলে সেই পর্যায়ে এখনো পৌঁছেনি। বাট ইয়েস, যদি আপনি বাংলাদেশের অন্য ইন্ডাস্ট্রির তুলনায় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো অনেক বেশি রেগুলেটেড, আমি বলি হতেই হবে। অবশ্যই ফাইন্যান্সিয়াল সেক্টরকে রেগুলেটেড আসলে হতেই হবে। এটাই বেসিক আসলে এইখানে কোথায় কর্পোরেট গভর্নেন্সের ল্যাকিংটা আপনি দেখতে পাচ্ছেন? মেইন ল্যাকিংটা হলো যে ম্যানেজমেন্ট এবং বোর্ড কিন্তু আলাদা হবে। বোর্ডকে কখনোই ডে টু ডে অ্যাক্টিভিটিসে আপনাকে ইন্টারভেন করতে হবে না, এবং অবশ্যই কখনো অ্যাবনর্মাল এক্সপেকটেশন অফ প্রফিট থেকে কিন্তু প্রেশারটা আপনি তৈরি করেন। অ্যাবনর্মাল এক্সপেকটেশন অফ প্রফিট তো রাখা যাবে না। বোর্ডকেও বুঝতে হবে যে এখনকার যে সার্কামস্ট্যান্স, তারা ইনভেস্টমেন্ট করেছেন শর্ট টার্ম গেইনের জন্য না, লং টার্ম গেইনের জন্য। এবং মনে রাখতে হবে বোর্ডকে যে এটা কিন্তু ডিপোজিটার্সদের মানি, তাই না? ব্যবসা কিন্তু করেন শুধু তাদের মানি দিয়ে না, ডিপোজিটারদের মানি, এটা বড় অল্প একটা অংশ তাদের। সুতরাং ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার জন্য যতটুকু সাউন্ড ডিসিশন নেওয়ার জন্য যতটুকু রাইট দরকার, যতটুকু ক্ষমতা দরকার, সেটা যেন তারা ফ্রিলি এনজয় করতে পারেন, এবং এই ওপেন এই এনভায়রনমেন্টটা অফার করা। এবং যেটা আমাদের পরিবেশ, মানে আমাদের মতো দেশের পরিবেশে খুব আমি সহায়ক এটা বলবো না, বাট সবচেয়ে বড় কথা হলো সেন্ট্রাল ব্যাংক ইজ সাপোর্টিভ। বাংলাদেশ ব্যাংক কিন্তু কাজ করছে, এবং আপনি রিসেন্টলি নিশ্চয়ই দেখেছেন যে সেন্ট্রাল ব্যাংকের পাওয়ারের ক্ষেত্রেও আপনার ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে, যে অন্য ব্যাংক প্লাস সরকারি ব্যাংকগুলোর উপর যাতে সেন্ট্রাল ব্যাংকের কন্ট্রোল আস্তে আস্তে বাড়ে। এবং বোর্ডের ক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংক কিন্তু বেশ কিছু নীতি, বেশ কিছু ফিট অ্যান্ড প্রপার টেস্ট এগুলো সার্কুলেট করেছেন। উদ্দেশ্য কিন্তু হলো কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস ইমপ্রুভ করা, কিন্তু এটা কিন্তু টুলের মতো না যে একদিনে আপনার একটা বড় ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। বলা হচ্ছে যে নতুন যে ব্যাংকগুলো সেগুলো শহরে না করে তাদের নতুন ব্রাঞ্চগুলো একটু গ্রাম এলাকায় বা রিমোট এলাকায় যাবেন, এবং দেখা যাচ্ছে আসলে গ্রামের যেসব ব্রাঞ্চ সেখান থেকে আসলে সেই পরিমাণ প্রফিট উঠে আসছে না। তাহলে কি এটাও একটা নতুন ব্যাংকগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে তারা কি গ্রামে যাবে, নাকি গেলেও সেখান থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ প্রফিট হচ্ছে না? সেটা একটা হলো যে আপনি যাবেন কিভাবে। আপনি যদি মনে করেন সেন্ট্রাল ব্যাংকে শুধুমাত্র রুল কমপ্লাই করার জন্য শহরে একটা ব্রাঞ্চ করবো, সেই জন্য একটা গ্রামে করবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে গ্রামকেই টার্গেট করতে হবে। আচ্ছা, বিকজ এরকম একটা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ এসেছে যে তারা চাচ্ছেন যে অন্য ব্যাংকগুলোর মতন যে কমন আপনার প্রপোর্শন শেয়ার, সেটাও ওনাদের জন্য অ্যাপ্লিকেবল হোক। তার মানে কি, গ্রামের যে ব্রাঞ্চগুলো তারা করতে চাচ্ছেন, তারা প্রথম থেকে ধরে নিচ্ছেন এগুলো প্রফিটেবল হবে না, ওইটা আমার টার্গেট মার্কেট না, তাহলে তো হবে না। ওইটাকে আপনার টার্গেট মার্কেট করতে হবে, এবং ওইটাকে যদি আপনি টার্গেট মার্কেট করেন, তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি ইউ উইল ডিজাইন দ্য প্রোডাক্ট। এবং
খেয়াল করেন আপনি, বাংলাদেশ ব্যাংক কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রুরাল ডেভেলপমেন্টের জন্য সরাসরি সাপোর্ট দিচ্ছে। বরং আমরা তো চাই যে নতুন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে বার্গেনিং করতে পারে, যে আমরা রুরাল ব্রাঞ্চ করব, আপনি সেখানে আমাদেরকে সাপোর্ট দেন, এখানে প্রোডাক্ট ডিজাইনে কি ধরনের বেনিফিট সেন্ট্রাল ব্যাংক দিতে পারে, রেগুলেটরি ইনসেন্টিভ দিতে পারে, যেটা হয়তো পরবর্তী সময় মার্কেট ইনসেন্টিভে কনভার্টেড হবে। কিন্তু ওনারা ওই বার্গেনিংটা কেন করছে না? আমরা কিন্তু কখনোই দেখছি না যে গ্রাম এলাকায় ব্যাংকিং যে নতুন কোনো প্রোডাক্ট বা কোনো ইনোভেশন কিন্তু আমরা দেখছি না। এখানে কি আসলে সুযোগ রয়েছে কিনা, আসলে কি ধরনের, অবশ্যই কোথায় আসলে অবশ্যই সুযোগ রয়েছে। যেমন আপনি ফার্মারদেরকে টার্গেট করে প্রোডাক্ট তৈরি করছেন না, গ্রামের প্রডিউসারদেরকে টার্গেট করে প্রোডাক্ট তৈরি করছেন না। যে প্রোডাক্টগুলো এখন সেন্ট্রাল ব্যাংক অনেকটা যেটাকে ইম্পোজ করছে, বাধ্য করছে আপনাকে দিতে, এগ্রিকালচারাল সেক্টর। আপনি ব্যাংকগুলোকে, আমরা বলছি যে আমাদের এগ্রিকালচারাল সেক্টর হলো প্রায়োরিটি সেক্টর, এগ্রিকালচারের উপর আমাদের এত % মানুষ ডিপেন্ডেন্ট, সেখানে ব্যাংকগুলোকে বাধ্য করতে হচ্ছে যে 2% ক্রেডিট আপনি সেখানে দেবেন। কেন এগ্রিকালচারাল সেক্টরের প্রোডাক্ট ডেভেলপমেন্ট কেন হচ্ছে না? এবং অবশ্যই এটার সাথে মার্কেটিং ও সম্পর্কিত, মার্কেটিং এর সম্পর্ক রয়েছে। এগ্রিকালচার প্রোডাক্টের জন্য এখন আমরা কোনো ক্রপ ইন্স্যুরেন্সও আমরা সেই অর্থে চালু করতে পারিনি। ইভেন কমোডিটি যে এক্সচেঞ্জ, সেটার কোনো মার্কেটও এখন আসলে না, কমোডিটি এক্সচেঞ্জ, এই দিনগুলো আসলে বাংলাদেশে থাকা উচিত। জি, অবশ্যই পাশাপাশি থাকা উচিত। তবে এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে নতুন ব্যাংকগুলো যদি সত্যি সত্যি রুরাল এলাকাকে টার্গেট করে এবং নতুন প্রোডাক্ট ডিজাইন করে এবং লং টার্ম একটা প্রফিট টার্গেট ফিক্স করে এবং এইটা নিয়ে তারা সেন্ট্রাল ব্যাংকের কাছে বার্গেনিং এ যায় যে আমরা রুরাল ব্যাংক ব্রাঞ্চগুলো করব, এই ধরনের ওখানে কি ধরনের রেগুলেটরি সাপোর্ট পেতে পারি, আমার মনে হয় সেটা কিন্তু কাজ করবে। বিকজ সেন্ট্রাল ব্যাংক নিজেই কিন্তু তার নিজের দিক থেকেই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে তারা প্রমোট করছে। জনাব আহসান হাবীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে আমরা এই নিয়ে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।